এক অদ্ভুত রাতের নিস্তব্ধ শহর। ঘড়ির কাঁটায় তখন রাত 2:17। ঠিক তখনই পেনসিলভেনিয়ার মেব্রুক শহরের রাস্তায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ 17 জন শিশু ঘুম থেকে উঠে নিজেদের ঘর থেকে বেরিয়ে এক অজানা উদ্দেশ্যে দৌড়াতে থাকে। তাদের চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। তাদের দৌড়ের ভঙ্গি যেন কোনো অদৃশ্য এক শক্তি তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তারা সোজা দৌড়ে চলে যায় অন্ধকারের দিকে। সবারই উদ্দেশ্য এক অজানা গন্তব্য। আর এই রাতের পর তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বলছিলাম এবছরে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি ওয়েপন্সের কথা। মেব্রুক এলিমেন্টারি স্কুলের একজন ক্লাস টিচার হলো জাস্টিন। প্রতিদিনের মতো জাস্টিনও স্বাভাবিকভাবে স্কুলে এসেছে। তবে ক্লাসে ঢুকতেই জাস্টিন ভয়ানকভাবে শকড হয়ে যায়। পুরো ক্লাসরুমটাই ফাঁকা। না আছে কোলাহল আর না আছে হাসি ঠাট্টা। আর সেখানেই এক কোনায় বসে আছে একটি মাত্র ছেলে, যার নাম অ্যালেক্স। তখনই পুরো স্কুল জানতে পারে গতকাল রাতে এই ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে, শুধুমাত্র অ্যালেক্স ছাড়া। এই দৃশ্য তার চোখে কেবল বিভ্রান্তি নয়, বরং চোখে আতঙ্ক তৈরি করে। কিন্তু এটা তো ছিল কেবলমাত্র শুরু। নিখোঁজ শিশুদের অভিভাবকরা সরাসরি জাস্টিনকেই দায়ী করতে শুরু করে। কারণ সেই সমস্ত নিখোঁজ বাচ্চাদের মধ্যে একটাই কমন বিষয়, তাদের একমাত্র ক্লাস টিচার জাস্টিন। তাদের বিশ্বাস জাস্টিনই বাচ্চাদের মাথায় এমন কিছু ঢুকিয়েছে যার ফলে তারা এই ভয়ানক কাজ করেছে। সঙ্গে সঙ্গে শুরু হয় পুলিশি তদন্ত। প্রথমে জাস্টিনকে জেরা করা হয়, তারপর অ্যালেক্সকে অসংখ্যবার প্রশ্ন করা হয়, কিন্তু দুজনের জবাব একটাই, তারা কিছুই জানে না। পুলিশও তেমন কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তবে একটা জিনিস তাদের নজরে আসে, সব শিশু একই সময়ে ঠিক রাত 2:17 ঘর থেকে বেরিয়েছে। কারণ অনেক বাড়ির সিকিউরিটি অ্যালার্ম ঠিক সেই সময় বেজে উঠেছিল। আরও চমক আসে সিসিটিভি ফুটেজে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল শিশুরা দৌড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দৌড়ের ভঙ্গি ছিল অস্বাভাবিক। শরীর সামনের দিকে ঝুঁকিয়ে 2 হাত মেলে দৌড়াচ্ছে তারা। সকল অভিভাবকরা যখন জাস্টিনকে দায়ী করছে, স্কুলের প্রিন্সিপাল মার্কাস তখন তার পাশে দাঁড়ায়। তিনি বলেন, এতে ক্লাস টিচার জাস্টিনের কোনো দোষ নেই। কিন্তু সবার মধ্যে একজন অভিভাবক ছিলেন সবচেয়ে আক্রমণাত্মক। সে তার নিজের ছেলেকেও হারিয়েছে। তার চোখে জাস্টিন হলো আসল অপরাধী। আর তার এই আক্রমণাত্মক আচরণে বাকি অভিভাবকরাও তার সাথে সঙ্গ দেয়। আর এখানে ঝামেলা বেঁধে যায়। সিন শিফট হয়। জাস্টিন সেই রাতেই অ্যালকোহল কিনতে দোকানে যায়। আর এখানে আমাদের জেমস নামের একজনকে দেখানো হয়। জেমস ছিল মাদকাসক্ত। জেমস নেশা করার জন্য জাস্টিনের কাছে টাকা চাচ্ছিল, কিন্তু জাস্টিন তাকে এড়িয়ে কোনোভাবে বাড়ি ফিরে আসে। কারণ তার ভেতরে ভয় কাজ করছিল, কোনো এক অভিভাবক যদি তাকে আক্রমণ করে বসে। ইতিমধ্যে কিছু অভিভাবক তাকে হুমকি দিয়েছিল অজ্ঞাত ফোন নাম্বার থেকে। পরদিন সকালে জাস্টিন বেরিয়ে দেখে তার গাড়ির উপর বড় অক্ষরে লেখা হুইচ। লাল রঙের আঁকা এই শব্দ দেখে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে আর অপমানে ভেঙে পড়ে সে পুলিশের কাছে অভিযোগ জানায়। এখানে আমাদের পুলিশ অফিসার পলকে দেখানো হয়। পুলিশ অফিসার পলই একমাত্র মানুষ যে এই শহরে জাস্টিনের পাশে দাঁড়াতে চায়। এরপর স্কুলে জাস্টিন যখন অ্যালেক্সের সাথে কথা বলতে চায়, প্রিন্সিপাল মার্কাস তাকে থামিয়ে দেয়। মার্কাস বলে, অ্যালেক্স একমাত্র শিশু যে নিখোঁজ হয়নি। তাকে পুলিশ আর নানা ডিপার্টমেন্ট অসংখ্যবার জেরা করেছে। তাই তাকে নতুন করে ডিস্টার্ব করাটা আর ঠিক হবে না। আর এখন অভিভাবকদের চাপ খুবই বেড়ে গেছে। তাই কিছুদিন তোমার ছুটি নেওয়াটাই ভালো হবে। নিজে না চাইলেও জাস্টিনকে ছুটি নিতে বাধ্য করা হয়। জাস্টিন গোপনে অ্যালেক্সকে ফলো করতে শুরু করে। সেই রাতে সে যায় এক বারে। সেখানেই আসে অফিসার পল। তারা বসে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে থাকে। জাস্টিন মদ পান অবস্থায় পলকেও ড্রিঙ্কস অফার করে। আর ধীরে ধীরে মদের নেশায় তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরদিন জাস্টিন আবার অ্যালেক্সকে ফলো করে। আর অ্যালেক্স স্পষ্টভাবে বলে দেয় তাকে ফলো না করতে, কিন্তু জাস্টিন হাল ছাড়ে না। জাস্টিন সরাসরি অ্যালেক্সের বাড়িতে যায়। দরজায় নক করতে থাকে, তবে কেউই দরজা খোলে না। এরপর সে দেখতে পায় সমস্ত জানালা কাগজ দিয়ে ঢাকা। সেই কাগজেরই এক ফাঁক দিয়ে উকি মেরে সে দেখতে পায় অ্যালেক্সের মা বাবা সোফায় বসে আছে। তাদের শরীর একদমই নিস্তেজ। তাদের দেখে খুব স্পষ্টই মনে হচ্ছে যেন তারা কোনো এক জীবন্ত লাশ হয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে জাস্টিন ফোন করে প্রিন্সিপাল মার্কাসকে বলে, আপনার উচিত লিগালি অ্যালেক্সের বাড়ি চেক করা, অন্তত নিশ্চিত হয়ে যান যে অ্যালেক্স নিরাপদ আছে কিনা। মার্কাস স্পষ্টভাবে বলে দেয় জাস্টিনকে সেখান থেকে চলে যেতে। আর এই সময় অ্যালেক্সকে বিরক্ত করলে সে আরও বেশি বিপদে পড়বে। তবে জাস্টিন তার কথা শুনে না। পরদিন জাস্টিন ক্লাসরুমে গেলে দেখতে পায় ক্লাসরুমে সমস্ত বাচ্চারা আবার ফিরে এসেছে। তবে হঠাৎই দেখতে পায় অ্যালেক্স কোনো জোকারের রূপ নিয়ে এখানে এসেছে, যা দেখে সে একদমই ঘাবড়ে যায়। আর সাথে সাথেই সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। সেই রাতে সে গাড়ি নিয়ে আবার অ্যালেক্সের বাড়ির সামনে গিয়ে বসে পাহারা দেয়। এভাবে পাহারা দিতে দিতে ক্লান্তিতে সে একসময় ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই সেই ভয়ানক দৃশ্য।
অ্যালেক্সের বাড়ির দরজা খুলে তার মা হাতে একটা কাঁচি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে জাস্টিনের গাড়ির কাছে। এরপর সে জাস্টিনের গাড়ির ভিতরে ঢুকে বসে। তবে সে জাস্টিনের কোনো ক্ষতি করে না, বরঞ্চ জাস্টিনের মাথা থেকে একগুচ্ছ চুল কেটে নেয়। কিন্তু ঘুমন্ত জাস্টিন এইসবের কোনো কিছুই টের পায় না। এখান থেকে সিন শিফট হয়। এবার আমাদের আর্চার গ্রাফকে দেখানো হয়। আর্চার সেই অভিভাবক যে মিটিংয়ে সবার সামনে চিৎকার করে জাস্টিনকে দায়ী করেছিল। নিখোঁজ শিশুদের মধ্যে একজন ছিল আর্চারের নিজের ছেলে। সে ভেতরে ভেতরে বিশ্বাস করে এই ঘটনার মূল অপরাধী জাস্টিন। আর্চার বারবার পুলিশের কাছে একটাই প্রশ্ন করে, আমার ছেলে কি পাওয়া গেছে? কিন্তু উত্তর সবসময় একই, না। সে বরাবরই হতাশ হয়ে পুলিশ স্টেশন থেকে ফিরে আসে। আর রাতের বেলা অদ্ভুতভাবে আর্চার সেই রাতেরই 2:17 পৌঁছে যায়, যখন তার ছেলে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। সে তার ছেলের পিছু নেই, তবে দেখতে পায় তার ছেলে যেন তার চোখের সামনেই গায়েব হয়ে গেল। সে পিছনে ফিরে দেখতে পায় তার বাড়ির উপর আকাশে ভাসছে বিশাল এক বন্দুক, যার গায়ে টাইম দেখানো হচ্ছে 2:17। সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে আর দেখতে পায় ম্যাথিউ বাড়ি ফিরে এসেছে। সে ম্যাথিউকে জিজ্ঞাসা করতে থাকে সে কোথায় চলে গেছিল। তবে হঠাৎ করেই যেন ম্যাথিউ কোনো এক ভয়ঙ্কর জোকার বৃদ্ধার রূপ নিয়ে নেয়। আর্চার একদমই ঘাবড়ে যায়। তবে তখনই আর্চার বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। এরপর সে ওই সিসিটিভি ফুটেজ বারবার দেখতে থাকে। সেখানে দেখা যায় রাত ঠিক 2:17 তার ছেলে ম্যাথিউ বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে যাচ্ছে। আর্চার টাউনের একটি ম্যাপ বের করে। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া ম্যাথিউ এর দৌড়ের দিক নির্ণয় করে। এরপর সে ওই লাইন ধরে একটি ম্যাপ টানে। এরপরে সে বেরিয়ে পড়ে ওই এলাকার অপর এক ভিকটিমের পরিবারের কাছে। সে ওই পরিবারের কাছে গিয়ে তাদের ফুটেজও দেখে। সেখানেও সে দেখতে পায় তাদের বাড়ির মেয়ে একইভাবে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। সে ওই সিসিটিভি ফুটেজ দেখে এক্স্যাক্টলি সেই দিকটা নির্ণয় করে যেদিকে ওই মেয়েটি পালিয়ে যাচ্ছে। আর এরপর সে ঠিক ওই দিক করেই ওই ম্যাপের উপর আর একটি লাইন টানে। এই লাইনটা টানার পরে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় এই দুইটা লাইনই এক জায়গায় এসে মিশেছে। সে বুঝে যায় সব শিশু একই গন্তব্যে যাচ্ছিল, হয়তো তারা এখনো সেখানেই আছে। সে বেরিয়ে পড়ে সেই ঠিকানার উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে হঠাৎই আর্চার গ্যাস স্টেশনে জাস্টিনকে দেখে ফেলে। আর তাকে দেখেই সে ক্ষিপ্ত হয়ে তার উপর চিৎকার করে ওঠে। ঠিক তখনই আমরা দেখতে পাই প্রিন্সিপাল মার্কাসকে। তিনি হঠাৎ সেই বাচ্চাদের মতো করেই দৌড়ে আসছেন। তার পুরো শরীর রক্তে ভরা, আর তার চোখে মুখে কোনো স্বাভাবিকতা নেই। আর এইভাবেই মার্কাস এসে কোনো সতর্কতা ছাড়াই ঝাঁপিয়ে পড়ে জাস্টিনের উপর। আর্চার এটা দেখে একদমই হতভম্ব হয়ে যায়। সে বুঝে এ আর মানুষ নেই, বরং কোনো এক অদ্ভুত শক্তির নিয়ন্ত্রণে আছে। জাস্টিন দোকানের ভিতরে ঢুকে পড়ে নিজেকে বাঁচাতে। আর্চারও তাকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা দুজনে চেষ্টা করে মার্কাসকে থামানোর, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল মার্কাস কারো বশীকরণে আছে। তার উদ্দেশ্য একটাই, জাস্টিনকে হত্যা করা। এরপর সিন ফ্ল্যাশব্যাকে। এরপর আমাদের অফিসার পলকে দেখানো হয়। সেদিন জাস্টিন থানায় এসেছিল, কারণ গতকাল রাতে কেউ তার গাড়িতে পেন দিয়ে লিখে দিয়েছিল হুইচ স্টেশনে দুজনের আই কন্ট্যাক্ট হয়। তারা শুধু একে অপরকে ছোট্ট একটা হাই বলে। তারপর পল নিজের ডিউটির জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে পল দেখতে পায় জেমসকে। জেমস হলো সেই মাদকাসক্ত লোকটা যে জাস্টিনের কাছে টাকা চেয়েছিল। ওই মাদকাসক্ত লোকটি লুকিয়ে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এটা দেখে পল তাকে থামতে বলে, আর জেমস সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর এরপর অফিসার পলও তাকে তাড়া করতে থাকে। অবশেষে তাকে ধরতে সক্ষম হয়। তাকে ধরে তল্লাশির সময় হঠাৎ পলের হাতে সূচ বেঁধে যায়। এটা ছিল জেমসের ড্রাগস নেওয়ার সূচ। আর এজন্য রাগে পল তাকে একটা ঘুষি মেরে বসে। কিন্তু এই পুরো দৃশ্যটাই তার গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে যায়। মানে যদি জেমস পুলিশ স্টেশনে গিয়ে পলের বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে এই ফুটেজের ভিত্তিতেই পলের চাকরি চলে যাবে। পল তাড়াতাড়ি করে গাড়ির ড্যাশ ক্যামটি বন্ধ করে দেয়। আর এরপর সে জেমসকে সতর্ক করে বলে দেয়, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, শর্ত শুধু একটাই, আজকের ঘটনা কাউকে বলবে না, আর কোনোদিন যেন এই শহরে তোমাকে না দেখি। জেমস বয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই সব কিছুর কারণেই পল খুবই ডিস্টার্ব ছিল। ঠিক তখনই তার ফোনে আসে জাস্টিনের টেক্সট। আর এই টেক্সটের জন্য সেদিন ওই বাড়ি গিয়েছিল জাস্টিনের সাথে দেখা করতে। পরদিন সকালে পল বাড়ি ফিরে দেখে তার স্ত্রী ডোনা হঠাৎ করেই ফিরে এসেছে বাড়িতে। যা দেখে পল খুবই ঘাবড়ে যায়, কারণ তার স্ত্রী আগামীকাল ফিরে আসার কথা ছিল। ডোনা তাকে জিজ্ঞেস করে সে গতকাল রাতে কোথায় ছিল। তবে পল চুপ থাকে। ডোনা সহজেই বুঝে যায় পল তাকে প্রতারণা করছে, তাকে ঠকাচ্ছে। অন্যদিকে পল পুলিশ স্টেশনে গিয়ে তার ক্যাপ্টেনকে জেমসের ব্যাপারে জানায়। ক্যাপ্টেন তাকে আশ্বস্ত করে, যদি জেমস অভিযোগ না করে তোমার কিছুই হবে না, আর ড্যাশ ক্যামের ফুটেজ 1 মাসের মধ্যে নিজে থেকেই মুছে যাবে। এই কথা শুনে পল কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই পল দেখতে পায় জেমস থানার দিকে আসছে। পল হঠাৎই থমকে যায়। তার মনে হতে থাকে জেমস এখনই যদি থানার ভিতরে গিয়ে রিপোর্ট করে, তাহলে তার সব শেষ হয়ে যাবে, তার চাকরি, তার জীবন ধ্বংস হয়ে যাবে। রাগ করে পল আবারও জেমসের পিছু নেয়। আর পলকে দেখেই জেমস আবারও পালাতে শুরু করে। জেমস একজন নেশাখোর যে ড্রাগসের টাকার জন্য চুরি করত। যেদিন জাস্টিন মদের দোকানে গেছিল সেদিনও সে তার কাছে টাকাই চাইছিল, কারণ তার কাছে ড্রাগস নেওয়ার মতো কোনো টাকা ছিল না।
আর এভাবেই টাকার জন্য ঘুরতে ঘুরতে সেদিন ওই বাড়িতে সে চুরি করার জন্যই যাচ্ছিল। ওই দিন যখন পল তাকে গ্রেপ্তার না করে ছেড়ে দিয়েছিল, সেখান থেকে ছাড়া পেয়ে সে আবারও ড্রাগস কেনার টাকার খোঁজ করতে থাকে। আর এভাবেই খুঁজতে খুঁজতে সে চলে যায় অ্যালেক্সের বাড়ির সামনে। জেমস সিদ্ধান্ত নেয় সে এই বাড়িতে ঢুকে চুরি করবে। সে বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরের জিনিসপত্র যা পাওয়া যায় তাই নিতে থাকে। কিন্তু হঠাৎই তার চোখ পড়ে অ্যালেক্সের মা বাবার দিকে। তারা সোফায় বসে আছে, যেটা দেখে অ্যালেক্স একদমই ভয় পেয়ে যায়। কিন্তু এরপরই দেখতে পায় তারা একদম স্থির দেহ, একদমই অচল, যেন দুইটা জীবন্ত লাশ বসে আছে। আর এই জন্যই জেমস তাদেরকে উপেক্ষা করে সোজা বেসমেন্টে নেমে যায়। আর সেখানে গিয়ে সে যা দেখতে পায় তা দেখে তার শরীর কাঁপতে শুরু করে। সে দেখতে পায় সারি সারি দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া সেই 17টি শিশু। সবাই নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে জেমস দৌড়ে পালাতে থাকে। কিন্তু ঠিক তখনই অ্যালেক্সের মা বাবা অদ্ভুত ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে তার চোখ পড়ে একটি পোস্টারে, যেখানে লেখা ছিল 17টি শিশু বাচ্চার খোঁজ দিতে পারলে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। টাকার লোভে সে পুলিশের কাছে ফোন করে জানায় সে জানে শিশুরা কোথায় আছে। পুলিশ তাকে বলে যদি এটি সত্যি হয় তাহলে সরাসরি থানায় এসে রিপোর্ট করতে। পুরস্কারের আশাতেই জেমস থানার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই তার সামনে এসে দাঁড়ায় অফিসার পল। পল রাগে ফুঁসে উঠে চিৎকার করে, আর এরপর সে জেমসকে তাড়া করতে থাকে। জেমস পালাতে পালাতে চলে আসে ওই জঙ্গলের মধ্যে তার ট্রেন্টে। তবে সেখানে এসে সে এক অদ্ভুত মূর্তি দেখতে পায় জঙ্গলের মাঝেই দাঁড়িয়ে আছে জোকারের মতো কোনো এক বৃদ্ধা। সেটা দেখে সে তার ট্রেন্টের মধ্যে ঢুকে পড়ে এবং সেটা বন্ধ করে দেয়। সে ভয়ে অস্ত্র হিসেবে তুলে নেয় তার ব্যবহার করা সেই ড্রাগসের ইঞ্জেকশনগুলো। আর এরপর যখন পল এসে তার ট্রেন্টের দরজাটা খুলে, তখনই জেমস সেই সমস্ত ইঞ্জেকশন দিয়ে পলের গালে বসিয়ে দেয়। এতে পল আরও রেগে যায়। আর এই জন্য জেমসকে অ্যারেস্ট করে তার গাড়িতে নিয়ে বসায়। গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জেমস তাকে বলে সে জানে ওই 17টি বাচ্চা কোথায় আছে। পল ভেবে নেয় হয়তো জেমস বাঁচার জন্য এসব বলছে, কিন্তু জেমস তাকে কনভিন্স করে যে সে সত্যি বলছে। এরপর পল এবং জেমস দুজনে মিলে যায় অ্যালেক্সের বাড়িতে। এরপর ঘটনা আবার ফ্ল্যাশব্যাকে। এরপর ঘটনা শুরু হয় সেই সময়ে যখন প্রিন্সিপাল মার্কাসকে জাস্টিন ফোন করে বলেছিল তার উচিত অ্যালেক্সের বাড়িটাকে চেক করা। এই কথাটা মার্কাসের মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই সে সিদ্ধান্ত নেয় সে অ্যালেক্সের মা বাবাকে সরাসরি স্কুলে ডেকে পাঠাবে। কিন্তু সেদিন স্কুলে হাজির হয় অ্যালেক্সের মা বাবা নয়, বরং এক রহস্যময়ী মহিলা। সে নিজেকে অ্যালেক্সের আন্টি বলে পরিচয় দেয়, আর তার নাম গ্লাডিস। গ্লাডিস এসে শান্ত স্বরে বলে অ্যালেক্সের মা বাবা খুবই অসুস্থ, তাই তারা আসতে পারেনি। মার্কাস জানায় আমাকে অবশ্যই তাদের সঙ্গে দেখা করতে হবে, তা না হলে আমাকে চাইল্ড সার্ভিসকে ইনভলভ করতে হবে। এই কথা শুনে গ্লাডিসের চোখে মুখে দেখা যায় এক অদ্ভুত ক্রোধের ঝলক। সেই রাতেই আমরা দেখি মার্কাস তার ফ্রেন্ডের সঙ্গে বাড়িতে বসে আছে। হঠাৎই দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে গ্লাডিস। কোনো নিমন্ত্রণ ছাড়াই সে এই বাড়িতে ঢুকে পড়ে, যেন সে এই বাড়ির মালিক। সে এক গ্লাস পানি চায়। এরপর ব্যাগ থেকে বের করে আনে অদ্ভুত একটা কাঁটাযুক্ত শুকনো ডাল। তাতে বাঁধা রয়েছে মার্কাসের অফিসের ছোট্ট একটা পতাকা। এখানে স্পষ্ট বোঝা যায় গ্লাডিস এটা স্কুল থেকে চুরি করেছে। মুহূর্তে গ্লাডিস ডাল দিয়ে নিজের হাত কেটে রক্ত ঝরায়। তারপর সেই রক্ত ওই শুকনো ঢালে লাগিয়ে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগে গ্লাডিস ছোট্ট একটা ঘন্টা বাজায়, আর সঙ্গে সঙ্গে মার্কাস যেন বশীভূত হয়ে যায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। গ্লাডিস এবার মার্কাসের ফ্রেন্ডের মাথা থেকে চুল কেটে সেই চুলটা ডালে বেঁধে দেয়, আর এরপরে ডালটা হঠাৎই ভেঙে ফেলে। ফলস্বরূপ মার্কাস পাগলের মতো নিজের ফ্রেন্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্করভাবে নিজেই তার মাথা দিয়ে ফ্রেন্ডের মাথা বারবার আঘাত করতে থাকে। এভাবেই ভয়ঙ্কর আক্রমণ করে মুহূর্তেই তার ফ্রেন্ডকে মেরে ফেলে। মার্কাসও প্রচণ্ডভাবে আহত হয়, কিন্তু গ্লাডিস শান্ত ভঙ্গিতে সেই শুকনো ডালটাকে জলের বাটিতে ডুবিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই মার্কাস থেমে যায়। এখান থেকেই বোঝা যায় গ্লাডিসের বশীকরণ ক্ষমতা খুবই সীমাহীন। সে যাকে খুশি হিপনোটাইজ করে তার হাতিয়ার বানাতে পারে। এই সময় গ্লাডিস মার্কাসকে জাস্টিনের বিরুদ্ধে ব্যবহার করে। মনে আছে তো অ্যালেক্সের মা এক রাতে জাস্টিনের গাড়িতে গিয়ে তার থেকে একটা চুল কেটে এনেছিল? সেই চুলটা ব্যবহার করে গ্লাডিস মার্কাসকে বশ করে জাস্টিনের উপর হামলা করতে বলে। আর এরপর যা ঘটে তা একেবারেই ভয়ঙ্কর। মার্কাস পুরোপুরি হিপনোটাইজ হয়ে সমস্ত বাচ্চাদের মতো একই ভঙ্গিতে দৌড়ে চলে যায় পেট্রোল পাম্পে, আর সেখানে জাস্টিনের উপর চালায় হামলা। তখন জাস্টিনের সঙ্গে আর্চার উপস্থিত ছিল। শুরু হয় তাদের লড়াই। জাস্টিন কোনোভাবে গাড়িতে করে পালিয়ে যায়, কিন্তু মার্কাস পাগলের মতো দৌড়ে তার পিছনে। আর্চারও তাদের পিছনে। কিন্তু হঠাৎই একটি গাড়ি জুড়ে ধাক্কা মারে মার্কাসকে। তার মাথা একদমই থেতলে যায় এবং মার্কাস সেখানেই মারা যায়। এই ঘটনার পর আর্চারের মনে আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝতে পারে জাস্টিন বাচ্চাদের নিখোঁজের জন্য দায়ী নয়, বরং অন্যদের মতো সেও একজন ভিকটিম। দুজনের মধ্যে থাকা দূরত্ব এবং ভুল বুঝাবুঝি এখানেই শেষ হয়। তারা একসাথে সত্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। আর্চার জাস্টিনকে তার টাউনের ম্যাপটা দেখায়। সবগুলো লাইন গিয়ে যেখানে মিলেছে সেই জায়গাটা দেখায়। আর জাস্টিন সঙ্গে সঙ্গেই বলে ওঠে এই জায়গাতেই তো অ্যালেক্সের বাড়ি। আর এরপরে তারা দুজন দ্রুত গাড়ি নিয়ে অ্যালেক্সের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়।
তারা সেই বাড়ির বাইরে বসে পাহারা দিতে থাকে। এখানে আমাদের সামনে আসল সত্যটা উন্মোচিত হয়, কিভাবে বাচ্চারা নিখোঁজ হয়েছিল। একদম শুরু থেকে শুরু হয় যখন শিশুরা নিখোঁজ হয়নি। অ্যালেক্স ছিল একা, স্কুলে সে প্রায়ই বুলিংয়ের শিকার হতো। একদিন তার বাবা মা তাকে জানায় তার মায়ের আন্টি গ্লাডিস তাদের বাড়িতে থাকতে আসছে, কারণ সে খুবই অসুস্থ আর তার থাকার কোনো জায়গা নেই। সেই রাতে গ্লাডিস তাদের বাড়িতে আসে। তাকে দেখি মনে হচ্ছিল অত্যন্ত বৃদ্ধা, মৃত্যু পথযাত্রী একজন মহিলা, কিন্তু সে সঙ্গে এনেছে এক অদ্ভুত ধরনের শুকনো গাছ। পরদিন স্কুল শেষে অ্যালেক্স বাড়ি ফিরে দেখে তার মা বাবা যেন স্ট্যাচুর মতো বসে আছে ডাইনিং টেবিলে। তাদের চোখে কোনো রকমের ইমোশন নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, তারা রোবটের মতো অ্যালেক্সের সঙ্গে কথা বলছে। ঠিক তখনই গ্লাডিস তার সামনে এসে দাঁড়ায়। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এখন আর সে আগের মতো বুড়ি নেই, বরং অনেকটা তরুণী আর সুস্থ দেখাচ্ছে। এখানেই বোঝা যায় অ্যালেক্সের বাবা মা এখন গ্লাডিসের নিয়ন্ত্রণে। গ্লাডিস বলে যদি অ্যালেক্স এই ব্যাপারটা কাউকে জানায় তবে তার বাবা মা আর বাঁচবে না। এরপর গ্লাডিস সেই কাটার মতো ডাল বের করে নিজের রক্ত মেখে রিচুয়াল করে। হঠাৎ করে অ্যালেক্সের বাবা মা চামচ দিয়ে নিজেদের মুখে আঘাত করতে শুরু করে। অ্যালেক্স তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ থামে না। শেষে গ্লাডিস সেই ডালটা ভেঙে আবার জ্বলে ফেলে দেয়, আর তখনই তারা থেমে যায়। আসলে এইভাবে গ্লাডিস অ্যালেক্সকে ভয় দেখাচ্ছিল, যাতে সে বুঝতে পারে গ্লাডিস তার বাবা মাকে চাইলে মুহূর্তেই মেরে ফেলতে পারে, তাই সে যেন কাউকে কোনো কিছু না বলে। এরপর অ্যালেক্স দেখে গ্লাডিস বাড়িতে রিচুয়াল করছে। সে যে অদ্ভুত গাছটা এনেছিল তার ডালের সাহায্যে সে মানুষকে বশ করত, আর এই বশীকরণের জন্য দরকার হতো মানুষের কিছু ব্যক্তিগত জিনিস, যেমন চুল বা কোনো ব্যবহার করা জিনিসপত্র। এই রিচুয়ালের মাধ্যমে গ্লাডিস যাদেরকে বশ করত তাদের এনার্জি নিয়ে, তাদের জীবন থেকে শক্তি নিয়ে নিজেকে সে আরো তরুণী এবং সুস্থ করতে পারত, এবং সে তার বয়স কমিয়ে ফেলতে পারত। অ্যালেক্স সবকিছু দেখলেও কিছু করার নেই তার। সে তখন চুপচাপ স্কুলে যেত আর স্কুল থেকে ফেরার পথে বাজার থেকে খাবার আনত। সেই খাবার তার বাবা মাকে কোনোভাবে খাওয়াতো যেন তারা বেঁচে থাকে, কারণ তারা তো ডাইনিং টেবিল থেকে নড়তেই পারতো না। কিন্তু একদিন হঠাৎ গ্লাডিস আবার অসুস্থ হয়ে পড়ে। এই রিচুয়াল যেন তাকে আর কোনো সাহায্য করছে না। তখন সে অ্যালেক্সকে বলে তার মধ্যে যে রোগ রয়েছে সেটা অনেক বড়, তাই শুধুমাত্র অ্যালেক্সের বাবা মাকে বশ করে তাদের জীবন শক্তি দিয়ে তার চলছে না। আর এজন্যই সে অ্যালেক্সকে বলে তার ক্লাসের সব বাচ্চার কিছু ব্যক্তিগত জিনিস এনে দিতে, তাহলে সে অ্যালেক্স এবং তার বাবা মাকে সুস্থ করে দিয়ে এখান থেকে চলে যাবে। এর পরের দিনেই অ্যালেক্স তার স্কুলের বাচ্চাদের স্টিকারগুলোকে চুরি করে আনে, আর সেই রাতে গ্লাডিস এই স্টিকার দিয়ে রিচুয়াল করে, এবং রাত ঠিক 2:17 ওই রিচুয়ালটি সম্পন্ন হয়। এরপরে গ্লাডিস একটা ঘন্টা বাজায়, আর এই ঘন্টা বাজতেই 17 জন বাচ্চা নিজেদের বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে, আর এক দৌড়ে সোজা এসে দাঁড়ায় অ্যালেক্সের বাড়ির বেসমেন্টে। হ্যাঁ, এভাবে 17টা বাচ্চা এক রাতে একই সময়ে গায়েব হয়েছিল। এরপর অনেক প্রেস কনফারেন্স হয় যেখানে অ্যালেক্সের পাশে গ্লাডিসও থাকতো। ভয়ে অ্যালেক্স কিছুই বলেনি। পুলিশও বাড়িতে সার্চ করতে আসে, কিন্তু গ্লাডিস তখন বাড়ি গুছিয়ে ফেলে এবং 17 জন বাচ্চাকে বনের মধ্যে লুকিয়ে রাখে। চেকিং শেষ হয়ে গেলেই বাচ্চারা আবার সেই জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির বেসমেন্টে ফিরে আসে। তবে লক্ষ্য করার বিষয় হলো অ্যালেক্স প্রতিশ্রুতি রাখলেও, মানে 17 জন বাচ্চার জিনিসপত্র এনে দিলেও গ্লাডিস তার প্রতিশ্রুতি রাখেনি। সে অ্যালেক্সকেও ছাড়েনি এবং তার বাবা মাকেও সুস্থ করেনি। অ্যালেক্সকে সে চাকরের মতো ব্যবহার করত। এদিকে পল আর জেমসও যখন এই বাড়িতে আসে, গ্লাডিস তাদের উপরেও রিচুয়াল করেছিল। এখন তারাও অ্যালেক্সের বাড়ির ভেতরেই দাঁড়িয়ে আছে। গ্লাডিস বাড়ির ভিতরে লবণের লাইন এঁকে রেখেছিল এবং অ্যালেক্সকে সেটা পার হতে মানা করেছিল। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। অ্যালেক্সের বাড়ির বাহিরে আর্চার এবং জাস্টিন দাঁড়িয়ে আছে। গ্লাডিসের কথায় পল বাইরে এসে ইশারা দিয়ে জাস্টিনকে ভেতরে ডাকে। জাস্টিন এবং আর্চার বাড়ির ভিতরে ঢুকে। তারা সেই লবণের লাইনটা পার করতেই গ্লাডিসের বসে থাকা পল এবং জেমস তাদেরকে আক্রমণ করে। যতই তাদেরকে মারা হচ্ছিল, কিন্তু তারা আবার উঠে দাঁড়াচ্ছিল। শেষে জাস্টিন পলের বন্দুক নিয়ে তার মাথায় গুলি করে তাকে শেষ করে, আর এরপর জেমসের মাথায় গুলি করে তাকেও শেষ করে। এখান থেকে বোঝা যায় একবার যদি কেউ বসে আসে, তাকে যতই মারা হোক না কেন সে বুঝতে পারে না। তাদেরকে এই বস থেকে বাইরে আনার একটাই উপায়, তাদেরকে মেরে ফেলা। এরপর আর্চার বেসমেন্টে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় ওই 17 জন বাচ্চা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। এই সমস্ত বাচ্চার মধ্যে সে তার ছেলে ম্যাথিউকেও খুঁজে পায়। ঠিক তখনই গ্লাডিস আসে এবং আর্চারের চুল কেটে রিচুয়াল করে এবং তাকে বশ করে ফেলে। ফলে আর্চার গিয়ে জাস্টিনের উপর আক্রমণ করে। অন্যদিকে অ্যালেক্স যখন নিজের ঘরেই ছিল, আজ সে সাহস করে লবণের লাইনটা পার হয়ে যায়। বসে থাকা তার মা বাবা তাকেই মারতে আসে। অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে গ্লাডিসের রিচুয়াল রুমে পৌঁছায়। সেখানে সে ওই গাছ থেকে একটা শুকনো ঢাল ভেঙে নিয়ে নিজের রক্ত লাগায় এবং গ্লাডিসের উইক থেকে একটা চুল নিয়ে রিচুয়াল করে ডালটা ভেঙে ফেলে।
গ্লাডিসকে দেখে তার রিচুয়াল শিখে নিয়েছিল এবং সেটা তার বিরুদ্ধে ব্যবহার করেছিল। ফলস্বরূপ সেই 17 জন বাচ্চা যাদেরকে বশ করা হয়েছিল তারা গ্লাডিসকে আক্রমণ করতে শুরু করে। গ্লাডিস রুম থেকে বেরিয়ে পড়ে আর দৌড়াতে থাকে, আর বাচ্চারা তাকে তাড়া করতে থাকে। অবশেষে বাচ্চারা গ্লাডিসকে ধরে ফেলে এবং তাকে আক্রমণ করে একদমই ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে ফেলে। এই নিষ্পাপ শিশুরা বসে থেকে কতটা ভয়ানক, কতটা অমানবিক হয়ে উঠতে পারে এটাই তার নিদর্শন। আমরা এখানে দেখতে পাই গ্লাডিসের মৃত্যু হতেই সবার বশীকরণ ভেঙে যায়। আর্চারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর জাস্টিনও বেঁচে যায়। তবে যাদের দীর্ঘ সময় ধরে বশীকরণ করা হয়েছিল তারা অনেকটা জীবন্ত লাশের মতো হয়ে গেছিল, যেমন সেই 17টি বাচ্চা আর অ্যালেক্সের বাবা মা। কেবল আর্চারই দ্রুত স্বাভাবিক হয়েছিল, কারণ তাকে শুধু অল্প সময়ের জন্যই বশ করা হয়েছিল। শেষে আর্চার তার ছেলে ম্যাথিউকে ফিরে পায়, যদিও ম্যাথিউ এখনো একটি কথাও বলেনি। ভয়েস ওভারে আমরা শুনতে পাই অ্যালেক্সের বাবা মা 2 বছর পরেও সুস্থ হয়নি, এখনও তাদের খাবার খাইয়ে দিতে হয়। আর অ্যালেক্স এখন তার এক অন্য আন্টির সাথে থাকে। তবে এই আন্টি গ্লাডিসের মতো নয়, তিনি একজন ভালো এবং স্বাভাবিক মানুষ। যদিও 1 বছর পর কয়েকজন বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে কথা বলতে শুরু করেছে, তবে শহরের ইতিহাস এই কালো রাতটি আজও মানুষের ট্রমা দিয়ে যায়। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আসলে গ্লাডিস কে ছিল? আমাদের বলা হয়েছে গ্লাডিস অ্যালেক্সের আন্টি ছিল, কিন্তু হয়তো গ্লাডিস আরও অনেক পুরনো এক মহিলা। সে আসলে হয়তো কয়েকশো বছর বয়সী একজন ডাইনি, যে এভাবে মানুষদেরকে বসে নিয়ে তাদের লাইফ ফোর্স ব্যবহার করত, আর তাদের লাইফ ফোর্স ব্যবহার করে শত শত বছর ধরে বেঁচে আছে। যখনই সে অসুস্থ হয়ে যায় তখনই সে অন্যের লাইফ ফোর্স ব্যবহার করত। আর মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।